এত মুখে পড়লে তো চলবে না। দেখো, বিপদ যাই আসুক না কেন, তাকে সামনাসামনি মোকাবেলা করতে হবে। আমার এই বিপদের জন্য তো আপনারাই দায়ী। আপনি দায়ী। আমরা মানে আমি দায়ী? হ্যাঁ, আপনি দায়ী। আপনি তো পেছন থেকে আমাকে একা সামনে ঠেলে দিয়েছেন। আপনি জানতেন না কিছু কর্মচারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে বিপদে ফেলার জন্য? আমি চাকরিতে যোগ দেওয়ার পরপরই এসব সমস্যার সাথে জড়িয়ে পড়লাম। আপনার কি উচিত ছিল না স্টক রেজিস্ট্রির ব্যাপারে আমাকে সময় মতো সাবধান করে দেয়া? যেসব কর্মচারীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমাকে বিপদে ফেলার জন্য, আপনি তাদের চেনেন না? বলুন, আপনি তাদের চেনেন না? লাইলি, লাইলি, তুমি বড় বেশি উত্তেজিত হয়ে পড়ছো। দেখো, তুমি যদি ঠান্ডা মাথায় না চলো, ঠান্ডা মাথায় না ভেবে চিন্তে এগো, তাহলে বিপদ আরো বাড়বে। আর কি বিপদ বাড়বে? আর কি বিপদ বাড়বে? এই অফিসে চাকরি করা আমার শেষ। সবকিছু শেষ হওয়ার আগে আমি এর শেষ দেখতে চাই। আমি একা মরবো আর আপনারা সবাই মিলে তামাশা দেখবেন? কখনো না। মরতে যদি হয় সবাই একসাথে মরবো, আপনাদের নিয়েই মরবো আমি। প্লিজ লাইলি, প্লিজ প্লিজ, তুমি একটু শান্ত হয়ে বসো তো, বসো। শোনো, আমি বলি কি, তুমি বরং একটু সরাসরি নিজে এমডি সাহেবের সঙ্গে দেখা করো, তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলো। আমি এমডি সাহেবের সাথে দেখা করতে যাব কোন দুঃখে? উনি এরকম একটা অ্যাকশন নেবার আগে আমার বক্তব্য না শোনা উচিত ছিল। উনি তো বক্তব্য শুনেছেন, পরামর্শ করেছেন ওই ম্যানেজার জাভেদ খান সাহেবের সঙ্গে। কেন আপনার সঙ্গে পরামর্শ করেনি? আমি তো তাকে বোঝাতে চেষ্টা করেছি। কি বোঝাতে চেষ্টা করেছেন? করাপশনের বিরুদ্ধে একটা অ্যাকশন নেবার, এই তো? তুমি এই কথা কার কাছে শুনলে? খবর বাতাসে ছড়ায়, খবর কখনো লুকিয়ে থাকে না। আপনাদের কার কি ভূমিকা আমি সব জানি। লাইলি, প্লিজ প্লিজ লাইলি, তুমি আমাকে ভুল বোঝো না, মিসআন্ডারস্ট্যান্ড করো না। ম্যানেজমেন্টের উদ্দেশ্য তো সফল হলো। আমাকে অফিস থেকে তাড়িয়ে দেওয়া মানে আন্দোলনকে ব্যাহত করা। না লাইলি, না, তা ওরা পারবে না। এখন থেকে আমার প্রধান কাজ হবে যারা মালগুলো চুরি করেছে তাদের খুঁজে বের করা। আমি যে কোনো চার্জ মাথা পেতে নিতে পারি, কিন্তু করাপশন চার্জ আমি কিছুতেই মাথা পেতে নেব না, কারণ এই ব্যাপারে আমি সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ লাইলি, এটা ঠিকই বলেছো। যারা এই কাজ করেছে তাদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে। কাশিম ভাই, আপনি তো জানেন আমি সারা জীবন কষ্ট করেছি, এখনো করছি, কিন্তু আমি কোনো কিছুতে কখনো লোভ করিনি। আজ এত বড় একটা অপমানের বোঝা মাথায় নিয়ে আমাকে অফিস থেকে বেরিয়ে যেতে হবে। শেফু ভাবলি তালে পুরো এই পিঠে ভাজা হচ্ছে। তালের পিঠা খাবার তাল ধরেছিলাম বলেই তো তালের পিঠা খেতে পারলাম। শেফালি তো বেশ মিলিয়ে কথা বলতে শিখেছিস। চুপচাপ খাও, বাবা জানতে পারলে পিঠেই তাল পড়বে। তাল পড়বে কেন? কি অন্যায় আমরা করলাম? বাবাকে না দিয়ে খাচ্ছ যে? বাবা তালের পিঠে যা ভক্ত। ঠিক বলেছেন। তোর কথা মনে পড়েছিল। এই রোজ তো আর এই ঝামেলা করতে পারবো না। কিসমত বুঝলা, কিসমতে দেখো পিঠা খাই যাই বললাম আমি। এই শোন, এই মিনুকে নাকি ওরা ফিরে পেয়েছে। কি? মিনুকে আমরা একবার যেতে হবে না আমাদের? আমরা তো ঠিক করে আজকে যাবো। মামা, তুমিও আমাদের সঙ্গে চলো না। চলো না, চলো চলো। একটু কথা আরে আমার তুমি গেলে যা জমবে না, ওখানে গল্প বলার কম্পিটিশন হবে। এটা আবার কি? না ও বাবু, তোমাকে একটা গল্প বলছি। আমাকেও? এই শোন, এই যে এই পিঠেগুলো রেখেছি না মিলি, মিনু, মাহমুদের জন্য। আরে আরো কত দেওয়া আর তো ভাসতেছি। শোন, মনে করে নিয়ে যাস কিন্তু, হ্যাঁ? আরে রান্নাঘর থেকে কি ভাজার গন্ধ আসছে? মা, বাবা টের পেয়ে গেছে, বাবা আসছে। আরে তো ভয় কি আছে? হ্যাঁ তুই জানিস ডাক্তার বাবাকে পিঠে খেতে না করেছে? আরে না কয়েকটা দিন আমি ভাবছি কি তোকে দু কয়েকটা পাঠিয়ে দেবো, আসতে দিন। তাই তো বাবু ঠিক খাইনি তো, বানাইনি, বুঝলি না? হ্যাঁ আমাকে লুকিয়ে লুকিয়ে বুঝি এই তালের বড়া ভাজা হচ্ছে? ওই বসুন বসুন দিলাম। মামা
বললি না? এই বুড়ো ছেলেটার কথা একবারও মনে পড়লো না এটা খাওয়ার সময়? তোমাকে না ডাক্তার পিঠে খেতে না করেছে? খেলে তো অসুখ বেড়ে যাবে বাবা। মাগো ওই ডাক্তারের কথা বাদ দিয়ে আমাকে আর বারণ করিস না। আরে দুলা ভাই, কদিন আর বাঁচবো? হ্যাঁ দুলা ভাই হ্যাঁ প্লিজ মামা বাবা তুই টটর করিস না। তুই একটা খাইতে চাই, পুরো আমার খাইতে দে না। দুলা ভাই এই গরমগুলো দেখি, গরমগুলো কোথায় ভালো লাগে। আরে বাবা বেশি খেও না। হ্যাঁ হ্যাঁ মাগো মুখই দিলাম না, তুই আগেই বারণ করিস। একটা খাও। একটা হাতে রাখি, হ্যাঁ? আমি দিচ্ছি। আমি হাতে ধরে রাখি। এই না দুলা ভাই, দাও দাও দাও। যা গরম না। খুব মজা হয়েছে। বাবু 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 আমার আর একটু দাও না গরম। আচ্ছা দিচ্ছি। মজা তো। হবে। নাও, এই নাও না, এটা গরম নাও, এটা গরম নাও। এটা রাখতে জানো 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 শোনো, আমার মার কথা মনে পড়ছে। আমার মা না খুব সুন্দর পিঠে বানাতে পারতেন। হ্যাঁ? হ্যাঁ ওই কাঁঠাল পাতার মধ্যে উনি আটা গুলে আর তাল গুলে দিয়ে ওটাকে বেঁধে উনি ফেলে দিতেন ওই উনানের মধ্যে। তারপর হ্যাঁ হ্যাঁ ওই জ্বলন্ত উনানের মধ্যেই কাঁঠাল পাতাটা পুড়তো, পুড়ে পিঠে তৈরি হতো। আহ তারপর আহা কি তার স্বাদ। হ্যাঁ, মাও তো কত পিঠা বানায়। মাও তো কত পিঠে বানায়। মা অত পিঠে বানানো জানলে কি করে? কি মা তুমি জানো না? তোর বাবা বলছে কি? ফলস লেকচার দিও না, ফলস লেকচার দিও না। শোনো হ্যাঁ আমার মা না কত রকমের পিঠে বানাতো। ওই যে ধুকি পিঠা। দুঃখী পেটা কইলে একটা কথা দুলা ভাই, আমার বই আমার বুবু যা পিঠা বানাইতে রয়েছে তাও তোমরা খাইতে রয়েছো। এই বইটা না থাকলে পোলা বান্না পিঠা তো দূরের কথা, খালি এরপর মানে পিঠা। থ্যাংক ইউ। তোমার বোন পিঠা ঠিকই বানায়, কিন্তু আমার মা যেরকম বানাতো এরকম স্বাদ হওয়া মোটেই সম্ভব নয়। ওই হাতে কিরম কিরম পিঠা বানাকো? আমি যা বলছি কথা বলতে দাও আমাকে। শোন আমার মা বানাতো না এই যে তালের পিঠে, তারপরে ওই যে পুলি পিঠে, তারপরে হ্যাঁ 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 তারপরে পাটি সাপটা, পাখান পিঠে। ও স্বাদ হতো না। তোমরা তো সব দিকে যাবে না। তোমরা তো এখন ছুটছো ওই আধুনিক পিঠার পিছনে, ওই যে কেক বিস্কুট পেস্ট্রি। কিছুদিন পরে দেখবে এই পিঠার নাম কেউ জানেই না। আর তৈরি কেমন করে করতে হবে তা জানবে কি করে? তুমি তো বাসায় থাকো না, বই পড়ে পড়ে আর কতটুকু সময় কাটানো যায় বলো? প্রত্যেকটা মানুষের বাসাতে একটা না একটা কিছু থাকে। তা আমাদের বাসাতে রেডিও নেই, টেলিভিশন নেই, একটা ফ্রিজও নেই। আচ্ছা মিলি, একটা টুইননের দাম কত হবে বলতে পারো? অত বড় বড় কথা তো ভাবতে হবে না। তুমি একটা রেডিও তো কিনতে পারো নাকি? না শোনো, আমি যদি কিনি তাহলে টুইননই কিনবো। হ্যাঁ তো এখন তো আমার অবস্থা বুঝতে পারছো। তা তো পারছি। আমাদের কিন্তু একটা মস্ত বড় ভাড়া কেটে গেছে। আমি তো মানত করেইছি, তুমি বরং একটা মিলাদের ব্যবস্থা করো। হ্যাঁ আমিও তাই ভাবছি। আর রিনাদের খবর দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। আচ্ছা আমি অবশ্য চিন্তা করেছি যে সবাই মিলে একটু যাই হোক না কেন ছোটখাটো একটা চায়ের নাস্তার ব্যবস্থা করলে তো হয়, তাই না? আমি ওটা ভেবেছি। এখন ম্যানেজার সাহেবকে তুমি বলবে নাকি? উনি কিন্তু আমাদের জন্য অনেক করেছেন। এমডি সাহেবকে তো আর বলা যাবে না, ওনারা তো অনেক বড় লোক। না ঠিক তা না, এমডি সাহেবকে বললে হয়তো আসবেন, কিন্তু উনি যদি আসেন না তাহলে এই নিয়ে অফিসে বড় রকমের একটা পলিটিক্স শুরু হবে। তাই নাকি? হ্যাঁ তবে ম্যানেজার সাহেবকে বলা যায়। উনি নিজেও একদিন বলছিলেন। কি বলছিলেন? না উনি বলছিলেন কোত্থেকে যেন শুনেছেন তুমি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো। কোথা থেকে শুনেছেন? আসলে তুমিই বলেছো বুঝলে। আমার যা গানের গলা শুনলে উনি পালাবেন। আম্মা, হ্যাঁ আম্মু, হ্যাঁ এসো। আম্মা আজ তো ছুটির দিন, বাদ নিয়ে আমি বাড়িতে যাইব। ঠিক আছে তুমি চলে যাও। এই যে তুমি বাড়িয়ে বাড়িয়ে মানুষের কাছে আমার প্রশংসা করবে। বাড়ি বাড়ি প্রশ্ন করুন। হ্যাঁ আমি যে সত্যি তাই বলেছি, তুমি তো একসময় খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে এবং এখনো গাও। আসল কথা তো তুমি রিনাদের খবর তো দিয়েছো নাকি? হ্যাঁ দিয়েছি তো। হ্যাঁ বাদ। খবর দিতে হবে না। ওই দেখো এসে গেছে। রিনারা এসে গেছে। এই যে ভালো কই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কি কই গেছিলা পলাইয়া? আমি তো আওয়াজ কিরকম ছিল আছো না। নানু? দরজা খোলা ছিল নাকি? ভালো দুলাল মামা বাইরে গেল তো। ও আচ্ছা। দেখি মামা। নে 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 নে। আরে বাবা, আমাদের 7 রাজার ধন মানিক, সোনা মানিক। সোনা মানিক না, হারানো মানিক। মা তা কি ব্যাপার বলো, তোরা সবাই ভালো আছো? একসঙ্গে? জানো একসঙ্গে কেন? কেন? এই মিনুকে রিসেপশন দিতে। আমার শোনো ভাবি। আমার মামুনিকে রিসেপশন দিতে এসেছে। ভাইয়া শোনো না, হ্যাঁ। তোমাদেরকে এটা দিতে। মানতারি কি আছে এর মধ্যে? খুলেই দেখো না, সাপ আছে। বাহ, বাহ, সাপ আছে নাকি রে? হ্যাঁ সাপ আছে। সাপ আছে, দেখো তো খুলে দেখো তো। মিনু,
সাপ না, অ্যাটম বোম আছে। দাও 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 আরে আমার কাছে, বুঝলা নানু? অ্যাটেম বোম, তবে এটা ফুটে না, অ্যাটেম বোম তুমি খাইবা, এই অ্যাটেম বোম পেটের ভিতরে যাইব। বাবা আপনি এসছেন, আমাদের খুব ভালো লাগছে। আপনার তো আশাই হয় না। আরে মা কি কম জানো, সারাটা দিন মাগো পেটের ধানে ঘুরি, এই ঘুরতে 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 পেরেশান হয়ে যায়। আজকে ওরা গিয়া করলে যে তখন বাসে আসবো, এই লেগে বললাম। আরে শোনো, দাঁড়ান, আমার কাছে একটা টুইন আছে, নেবেন? আপনাদের কাছে একটা রেডিও নেই। তো টুইন অন তো অনেক দাম রে। দাম নিয়ে ভাবতে হবে না আপনাকে। কিন্তু টুইন অন তুই কোথায় পেলি? আমার এক মানে বন্ধু আছে, ওর বড় ভাই বিদেশি গেছে, হ্যাঁ, বিক্রি করবে। কত দাম? আবাসী দাম, দাম নিয়ে ভাবতে হবে বললাম না, আপনি আস্তে আস্তে শোধ করবেন। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আসেন দেখবো। দেখবেন? আরে মাহমুদ সাহেব, আসুন বসুন। খুব একটা ফাড়া গেল আপনার। হ্যাঁ, আল্লাহর হাজার শুকর, মিনুকে ফিরে পেলাম। মিলি তো সাংঘাতিক বসে পড়েছিল। খুবই স্বাভাবিক। তাও ভালো যে মোটামুটি কোন রকম ঝামেলা না গিয়েই পাওয়া গেছে, একটা খুশির খবর। হ্যাঁ, তাই ভাবছি দু একজন বন্ধু বান্ধবকে ডাকবো, এমনি মাত্র একটু চায়ের ব্যবস্থা করা আর কি। খালুজনের বাসায় সবাইকে বলবো, খালুজন হয়তো আসতে পারবেন না, উনি অসুস্থ। আর আপনি যদি আসেন। না, আমার যাওয়ার দরকার নেই, আমি অন্য সময় গিয়ে এমনিতেই চা খেয়ে আসবো। পরশু ছুটি আছে, পরশুদিন বিকেলে আসেন না। আপনি তো খুব কষ্ট করেছেন, সব জায়গায় টেলিফোন করে খোঁজ খবর নিয়েছেন। আপনাদের নিজেদের ব্যাপার, ফ্যামিলি অ্যাফেয়ার, এর মধ্যে আমার না যাওয়াই ভালো। ওই দিন আর কেউ থাকবে না। আপনি বাসা চিনবেন তো? বাসা তো ড্রাইভার চেনে বোধ হয়। হ্যাঁ, ও বোধহয় চেনে। যাই হোক, অফিসের খবর কি? অফিসের খবর, লাইলা বেগম চিঠি পেয়ে খুব ক্ষুব্ধ হয়েছে। খুব তো হওয়াটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় যে মালামালগুলো চুরি যাওয়ার পেছনে লাইলি বেগম ডিরেক্টলি ইনভলভ না। সেটা তো আমিও জানি, কিন্তু মেয়েটা চাকরিতে ঢুকেই ওদের কথা মতো চলছিল। তাছাড়া শেষের দিকে বেশ বাড়াবাড়িও করছিল। কিন্তু যারা মালামালগুলো চুরি করেছে, যারা দায়ী, প্রকৃতপক্ষে যারা অপরাধী, তাদের তো ধরা উচিত। হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি তাদের ছেড়ে দেবো? না, ঠিক তা না। তবে লাইলি বেগমের ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখা দরকার। মেয়েটা খুব সহজ সরল এবং নিডি। শুনুন, অ্যাডমিনিস্ট্রেশনের কথাই হলো বি কাইন্ড বাট বি ভেরি ফার্ম। এত বড় প্রতিষ্ঠান, ফরেন মার্কেটের সাথে কম্পিটিশন দিয়ে টিকে থাকতে হচ্ছে। প্রোডাক্টের ব্যাপারে, কোয়ালিটির ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই হলো একেবারে লক্ষ লক্ষ টাকার ঘাটতি। ফলে এ ধরনের দাবি দেওয়া মিটিয়ে তো আর প্রতিষ্ঠান চালানো যায় না। তাছাড়া খালি দিলেই কি চলে? এমডি সাহেব তো সবকিছু আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছেন। কিন্তু দাবি দাওয়াগুলো তো মেটাতেই হবে। দিনকে দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, আর নিরপরাধ কেউ শাস্তি পাবে কেন? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান। হারিয়ে যাওয়া মালগুলো ফেরত পাওয়া গেলে আমি ভেবে দেখব। ও মামুদ সাহেব, এক ভদ্রমহিলা আপনাকে টেলিফোন করেছিলেন, আপনার কথা জিজ্ঞেস করেছেন। নাম বলেছে? এটা কি সেই মহিলা? সেই মহিলা কিনা জানি না, অন্য মহিলাও হতে পারে। কিছু বললেন না, টেলিফোন রেখে দিলেন। আচ্ছা, তাহলে চলি। আপনি কিন্তু আচ্ছা। এই যে ছোট ম্যামসা, পথ ছাড়ো। ও পথটা সারু নেই। রান্টি মিয়াতে মালগুলো লুকাই রাখছিল, এই কথা আপনি আপনার বনে বন্ডে কইছিলেন। ঠিকই বলেছি, চোরাই মাল আমাদের ঘরে কেন? শোনেন, করছেন, এখন সাবধান করে দিতেছি। রান্টু আমগুলো কারবারে নামছে, যদি গোপন কিছু জানেন তো চুপ করে থাকবেন, আর যদি কইয়া দেন তো হাইজা কে যাবেন। শোনেন, আপনার একটা কথা কই, আমরা দুইজন আপনার একটু লাইক করি।
আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে না ছেড়ে দিলে আমি চিৎকার করব। হ্যাঁ, চিৎকার করলে নিজেরই ক্ষতি, কথাটা মনে থাকে দেন। যান, চলো জায়গা। আরে আসুন আসুন আসুন। কেমন আছেন? ভালো। বাসা চিনতে কষ্ট হয়নি তো? না, ড্রাইভার ছিল তো। আচ্ছা, বসুন। পরিচয় করে দিই, জাভেদ সাহেব আমাদের অফিসের ম্যানেজার, আর আমার বস। ওরা উনি হচ্ছে আমার। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি বসুন না। জাভেদ সাহেব হচ্ছে কি আমাদের কোম্পানির লাইফ ফোর্স। এটা লাইফ ফোর্স কিনা জানি না, তবে হ্যাঁ ফোর্স বলতে পারেন। আমাদের জন্য আপনি অনেক কিছু করেছেন। মিনু হারিয়ে যাবার পর বিভিন্ন জায়গায় খোঁজ খবরও নিয়েছেন। না না, এর এমন কি, এত বড় একটা বিপদ, এ তো আমাদের দায়িত্ব। কিন্তু এই দায়িত্বটুকুই কজনে করে বলুন? হ্যাঁ, তা বোধ হয়। আচ্ছা, আজকাল তো অ্যাক্সিডেন্ট খুব বেশি হচ্ছে। এমনিও তো শহরে নানা রকম লোকের আনাগোনা, কত ধরনের বিপত্তি হতে পারে। আমি একটু ঘাবড়েও গিয়েছিলাম। হ্যাঁ, মিলি তো আর একটু হলে ক্লোজ করতো। খুবই স্বাভাবিক। আসলে আমার বিভিন্ন বিপদের কথা মনে হচ্ছিল। দুলালে মা, আইতাছে আম্মা, মিনুকে নিয়ে এসো তো। আমার মেয়ে মিনু। বাবা বাবা বাবা, এসো 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 এসো, লাভলি লাভলি মেয়ে। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? তুমি জানো ভাবি, আচ্ছা আমি ভাবি বলে ফেলি। হ্যাঁ, অবশ্যই। কিছু করবেন না, তার চেয়ে বসুন একটু গল্প করি। গল্প তো হবে, তুমি ওনার সঙ্গে একটু কথা বলো, আমি একটু আসি। বাহ, বেশ ছোট্ট সুন্দর সংসার। না, চারিদিকে টানা পড়ে অস্থির। আমি ভাবছিলাম আপনার প্রমোশনের ব্যাপারটা এমডি সাহেবের কাছে পাঠিয়ে দিই। আপনি তো আমার সম্বন্ধে যথেষ্ট জানেন। না, এতে তেমন কিছু না, কয়েকটা টাকা বাড়বে মাত্র। তাই যথেষ্ট। আপনি রিকমেন্ড করলে এমডি সাহেব আর না করবেন না। সেটা হয়তো ঠিক। এমডি সাহেবের নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান। আপনাকে একটা কথা বলি, অনেক কষ্ট উনি করেছেন, আমিও সেই প্রথম থেকে ওনার সাথে ছায়ার মতোই আছি। আমি জানি আপনার বুদ্ধি ও সাহস এমডি সাহেবকে অনেকখানি সাহায্য করেছে। এরকম ফর্মালিটি করলে কিন্তু আর আসা যাবে না। না, ফর্মালিটির কি আছে, এখন চা খাবার সময় একটু চা খাবেন। মিলির আর একটা গুণের কথা তো আপনাকে বলেছি নিশ্চয়ই। তোমার আর কোনো কিছু করতে হবে না। না, রবীন্দ্রসঙ্গীত তো আমি খুবই পছন্দ করি, আমার কালেকশনেও কিছু আছে। আসুন না একদিন মোহাম্মদ সাহেবকে নিয়ে আমার বাসায়। যাবো অবশ্যই, কিন্তু ওরই তো সময় হয় না, প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যের পর বাড়িতে ফেরে। অফিসের চাপ একটু বেশি বেড়েছে। ঠিক আছে, সময় করিয়ে দেবো। তাই একটা কাজ করবো, মাহমুদ সাহেবকে একদিন আপনার সাথেই ডিউটিতে লাগিয়ে দেবো, কেমন? নিন একটু মিষ্টি নিন। তোমাদের জাভেদ সাহেব কিন্তু খুব আমোদের লোক। হ্যাঁ, পুরো অফিসটা তো উনি চালাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। আম্মা, আমার তো কাম শেষ হয়ে গেছে, আমি বাত নিয়ে জায়গা। আচ্ছা ঠিক আছে, আমার দরজাটা বন্ধ করে দেন। হ্যাঁ আমি তো আসছি। কি হলো আবার? আরে রানতে যে এসো, হাতে কি? টুইন মা। কার জন্য? আপনাদের জন্য, ভাইয়া কিনবেন। ও মা, আমি তো জানি না। তোমার ভাই আবার কবে থেকে এত বড় লোক হলো? এই যে ভাইয়া, আপনার টুইন হন। কিন্তু এত টাকা দেবো কোথায়? কতবার বললাম, এখন তো টাকা দিতে হবে না, যখন খুশি তখন দেবেন। আর আপনি আমাদের জন্য এত করলেন, আর আমি এতটুকু। আচ্ছা শোনো ভাই, এর মধ্যে কোনো ঝামেলা ব্যাপারটা নেই তো? বারে ঝামেলা কিসের? আমার এক বন্ধুর বড় ভাই বিদেশ থেকে নেই, ট্যাক্স ফ্রি, আমাকে দিল বিক্রি করতে, যখন খুশি পয়সা দিলেই হবে। কত দিতে হবে? ভাবি, আপনি যা ঝেড়া করেন। ভাইয়া, এখন যদি পারো তাহলে কিছু দাও, তোমার পর আস্তে আস্তে দেবে। আচ্ছা ঠিক আছে। মিলি, তুমি দেখো তো ওই আমার প্যান্টের পকেটে মানি ব্যাগে কিছু টাকা আছে। হ্যাঁ, ওখান থেকে তুমি সব আছে টাকা নিয়ে এসো। 500 টাকা তুমি কোত্থেকে পেলে? আরে শোনো, তোমাকে তো বলাই হয়নি, কোম্পানি বোনাস দিয়েছে,
তাই নাকি? হ্যাঁ, আর অফিসে যা পাওনা ছিল সব শোধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুমি এখন মস্ত বড় লোক। শোনেন ভাই, বড় লোক এর মধ্যে না রবীন্দ্র সঙ্গীতের ক্যাসেট আছে, তাই নাকি? খুব সুন্দর সুন্দর গান, শুনবেন? দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা দুলা আয় আয় তাড়াতাড়ি বাজার আয় আয় তাড়াতাড়ি। মা হ্যাঁ আইসো, বাজার বড় ভুক লাগছে। একটা ডাব কুড়ে পাইছিলাম, কিন্তু দেখি এটার ভিতরে কিছুই নেই। আরে বাজান অনেক খিদা লাগছিল, কি করবো বাজান, কাম শেষ না করে তো আইবার পারি না বাজান। চল হাত দিয়ে নে, আমি তোরে খাওয়ান দিতেছি। চলো চল। এই যে পান। তোমার বড় মেয়ে চিঠি লিখেছে, সে তোমাকে দেখতে আসবে। তোমায় না আমি বারণ করে দিলাম যে ওকে চিঠি লিখে দাও, ও যেন এখানে না আসে। আহা দিয়েছি তো, তবুও সে লিখেছে আসবেই। তোমার বড় চাচা আসছেন চাচিকে নিয়ে তোমাকে দেখতে। সামনের সপ্তাহে তাদের হাসপাতালে নাকি চেক করাবার কথা, সেটাও সেরে নেবে এই ফাঁকে। ও তারপর? তারপর বাতে লিখেছে চোখ অপারেশন করাতে হবে, ঢাকা ছাড়া নাকি অন্য কোথাও অপারেশন হবে না, সেও আসছে। আর ওই যে আমার বড় বুবু, সেও চিকিৎসার জন্য অনেকদিন থেকে লিখছে যে আমি ঢাকায় আসব। আমি ঠেকেই রেখেছি। তুমি ঠেকাতে যেও না, তোমার আত্মীয় আমার আত্মীয় সবাই যখন প্রসেশন করে এখানে আসছেই, তুমি খবরটা ঠেকাতে যেও না। তুমি ওদেরকে চিঠি লিখে দাও যেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা। আর তুমি একটা কাজ করো, কি? মানে আমাকে সঙ্গে নিয়ে ছেলেপুলে সহ হসপিটালে অ্যাডমিশনের ব্যবস্থা করো। ঠাট্টা করছো? না না ঠাট্টা নয়, আমি তোমাকে চরম সত্যি কথাটা বলছি। মা কি রে? এত টাকা কোথায় পেলি? এখন রাখো, পরে বলবো। এক একটি গোষ্ঠী বা গোত্রকে কেন্দ্র করে গঠিত এদেশের জীবনধারা বিভিন্ন গোষ্ঠীর অধীনে। জানা পাচ্ছে নাকি? কি কই কেউ নাম দিচ্ছে। প্রাচীন বাংলার বসতি গড়ে ওঠার প্রথম থেকে মানুষের জীবন ছিল এককেন্দ্রিক। এক একটি গোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে উঠত এদেশের জীবনধারা। বিভিন্ন গোষ্ঠীর অধীনে বেশ কিছু সংখ্যক লোক দলবদ্ধ হয়ে দলপতির নির্দেশ মেনে চলত। এমনি একটি বাবলি, তাই
তোর হাত দুটো কিরে দে আমাকে দে। ছোট সুন্দরী, তোমারে আমাদের খুব ভালো লাগে। তুমি আমাদের কথা মতো চলবা, কথা ফাঁস হলে খুব বিপদ হবে। ইতি পরাণ পাখিরা। বুবু এসব কে লিখেছে? শিগগির ভাইয়া বুবুকে বলো। বাবু ভাইয়া কি হয়েছে? দাঁড়াচ্ছিস কেন? দেখো বুবু, কার জন্য চিঠিটা ছুঁড়ে মেরেছে, মনে হয় শেফালি বুবুকে লিখেছে। নে পড়। মনে হয় তোর ওই বন্ধুগুলো লিখেছে। রান্টু, এই ছেলেগুলোই তোর বন্ধু, আর তুই এখনো এদের সাথে মিশিস? বুবু, হিরু আর টোটা যদি হয়ে থাকে তাহলে আমি বলছি বুবু, ওদের চেহারার সুরত আমি পাল্টে দেব। বুবু, বুবু, কাঁদিস না, ভয়ের কিছু নেই। পানির যার দরকার হ্যাঁ নবজাদের লাহান ঘুমাই থাকলে হয় না, শেষ রাতে আইয়া কলস রাখতে হয়। আরে শেষ রাতে আমি কেমনে? ওই শেষ রাতে তো দুলালের বাপটা ঘরে ফেরে। তাই তো, তখন তুমি দুলালের বাপরে রাখা আইবা কেমনে? আরে তোকে মনে দেখে খুব রং লাগছে মনে হইতেছে, তো হাসতাছিস কে লেগে? সারাদিন তো পেটের জ্বালায় কান্ত হইব, অহন পরান্ডা বই রে একটু আইসা লই। হিরু টোটা শোন, কি কাও দোস্ত? কি কাও দোস্ত না দুশ্মন? কেন তোরা আমার বোন শেফালিকে চিঠি দিয়েছিস? তোবা তোবা, আমরা চিঠি দিতে যাবো কেন? হন ওই আলো সলা কথা রাখ, আর দুনিয়ার বেচনা টাকা কই সেটা কো। মাইরা দিছো নাকি? তাহলে কিন্তু দোস্ত ক্যাশ ক্যাশন হয়ে যাইব, খুব খারাপ হইব। কি খারাপ হইব? তোরা আমার বোন শেফালিকে আজে বাজে ভাষায় চিঠি লিখেছিস কেন? কেন বলেছিস হাইজে করবি? কলার সেরা কথা কও রান্টু মিয়া, খুব খারাপ হইব। কি খারাপ হইব? দুনিয়ার বেচনা টাকা ফালা হারামি, নাইলে তোমার বোনরে তো হাইজা করুমি, তোরেও খতম করে দিমু। ঠিক খতম করাইতাছি। বদমাইশের বাচ্চা, কামটা ভালো করলে না রান্টু মিয়া। শোধ আমরা লমই রান্টু মিয়া। গেলাম, যা যা। জি সাহেব, আইরিন কোথায়? আইরিনা পরে তো খবর দিছি, উনি বললেন যে আপনারা শুরু করেন, উনি আসতেছেন, আপনারা বসেন। সব তো ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, আমরা ওয়েট করছি। হ্যাঁ জল, তোমার মামা মানে রশিদ মামা আইরিনকে ভীষণ ভালোবাসে। তাছাড়া ছোটবেলা থেকে বিদেশি মানুষ হয়েছে তো। হ্যাঁ, দেশটাই এখন ওর কাছে বিদেশ। Is it? আমার বন্ধু আমাকে বলে আইরিন আমার আপন বোন কিনা। কেন একথা বলে কেন? ওর হাব ভাব, ওর চলাফেরা দেখি। ওরা তো জানে না যে আইরিন ছোটবেলা থেকে তোমার রশিদ মামার কাছে সুইডেনের মানুষ হয়েছে। জানে কোথায়? এটাও নিশ্চয়ই জানে না যে তোমার মামার কোনো ছেলে পেলে নেই, সেই জন্য সে আইরিনকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে। হ্যাঁ, সেই জন্যই তো প্রতি বছর মামার কাছে থেকে আসে কিছুদিন। জল, তোমাকে বলতে ভুলে গেছি, তোমার রশিদ মামা চিঠি লিখেছে, আইরিনকে ওখানে যেতে লিখেছে। তো এখন ওখানে তো সিজনটা ভালো, আমার মনে হয় ঘুরে আসো, কারণ তোমার তো যাওয়া দেরি আছে। দেরি আছে কি? আপনার আমার যাওয়া হবে কিনা কে জানে। নো নো নো, ব্রিসবেন থেকে তোমাকে ম্যানেজমেন্ট কোর্সটা কমপ্লিট করতেই হবে। এই দেখো সুপ বোধহয় ঠান্ডা হয়ে গেল। আইরিন, আচ্ছা ও আসুক, লেটস স্টার্ট না।
মামা কি লিখেছে? লিখবে কি, আয়ারল্যান্ডে যাওয়ার টিকিট পাঠিয়ে দিয়েছে, প্রিপেড টিকিট মিস্টার, ট্রাভেল এজেন্টের থ্রুতে। এখন কনফার্ম করতে হবে স্টকহোমে যাওয়ার ডেট জানি। এই যে মানে আই মিন এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল জানি। মামা তো স্প্যাঙ্গে থাকে না? হ্যাঁ, স্প্যাঙ্গার 42 কিলোমিটার দূরে। এই জাইরিন, ইউ আর সো লেট। Sorry, Daddy. না Why you all waiting for me? না, তোমার জন্য ওয়েট করে we have just started. দেখি। এই তোর মামার চিঠি দেখেছো? হ্যাঁ, আমাকে সেপারেটলি লিখেছে। ভাবছি নেক্সট উইকে ডেট এন্ড ফ্লাইট কনফার্ম করব। এখন ঘুরে আসাই ভালো। ওখানে এখন বেস্ট সিজন। ঠিক আছে, কনফার্ম করে আমাকে জানিয়ে দিস, আমি তোর মামাকে কেবিন করবো। এবার কদিন থাকবে ওখানে গিয়ে? গেলে তো আর কোনো নাম করিস না। পড়াশোনা নষ্ট হবে না? Just 1 month. 1 month মানে যতদিন থাকা যায় আর কি, না? মামা তো ছাড়ে না। You know he loves me a lot. মা এখানে নেই, আইরিন চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। I will also feel very much loved. I'll miss you both. আমি কথা দিচ্ছি এবার ওভার রেস্ট করব না। I'll come back just after 1 month. আবু মিয়া, জি আপা। এগুলো কে রেখেছে? এটা স্যুপ হয়েছে? অল স্টিংকিং। এই রোস্ট আছে, এই দেখান, ভালো লাগবে। নেন যেটা পছন্দ। It's so hard. I can't eat all this rubbish. এই নুডল আছে, এইটা দেই, নাইলে এই যে মটন কারি, এটা খান। কতবার বারণ করেছি, তবু মরিচ আর লবণ দিবেই। He knows I can't take hot curries. আবু মিয়া, জি। এগুলো তুমি সব খাবে। মা, না খেতে পারলে ডাস্টবিনে ফেলে। শোন মা, একটু কিছু পাবনি। কি ব্যাপার লাইলি? আপনি তো সবই জানেন। হ্যাঁ। শুনলাম আপনি আমার হয়ে ম্যানেজার সাহেবের সাথে ঝগড়া করেছেন। না, কথাটা বোধহয় সবটা সত্যি না। কেন অস্বীকার করছেন? না, ঠিক তা না। আমি সেদিন বর্তমান পরিস্থিতিটা বোঝাবার জন্য চেষ্টা করেছি মাত্র। এই অফিসে কার কি ভূমিকা আপনি তো সবই জানেন। আমি সবকিছু মেনে নিতে রাজি আছি, কিন্তু আমার বিরুদ্ধে করাপশন চার্জ আমি কিছুতেই মাথা পেতে নেব না। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার চোখের সামনে বাবা মরেছে, মা মরেছে, আমি কোনোদিন কাঁদিনি, কিন্তু আজ আমি অপমানের জালে কাঁদছি। বলুন, এই অপমানের হাত থেকে আপনি আমাকে বাঁচাবেন, আপনি আমার সাথে থাকবেন। আমি সবার মুখোশ খুলে ফেলতে চাই। বলুন, আপনি আমাকে সাহায্য করবেন। ঠিক আছে। কাল রাতে কই আসিলা? গাইটা খাওয়া মানুষের সব রাইতে আপনার বাড়িতে আসতে নাই। কেন কেন বাড়িতে আইতে নাই? কয়টা টাকা রোজগার করো তুমি? বউরে খাওয়ান দিবার পারো না, বাচ্চা পোলারে পর্যন্ত খাওয়ান দিবার পারো না, খাওয়ানি জন দিবার পারো না। বিয়ে করছিলে কে লাগা? ওই ছাড়ো, ছাড়া কথা বলো। আমি করছিলাম না তুই আমার বিয়ে করছিলি? হ্যাঁ, এই এত বড় শহরে তোর থাকুনের জায়গা আছে, রাস্তাঘাটে পরে থাকতিস, এসে তুই তুই জোর করে আমার ঘরে ঝুলে গেলি গা। হ্যাঁ, অহন্তের কথা কই ভাই, হাসা কথা কও। কালকে রাতে তুমি কই আসিলা? কেন আমার হাতে কোনো টাকা পয়সা দাও না? তুই জানোস না আমার নিজের রিক্সা আছে? হ্যাঁ, 3-4 জনে পাক করে আপনার একটা রিক্সা চালাই। এইটা হলো কি মহাজনের ইচ্ছা, আইন যা বাদে আমার গাড়ি দেয়। তো সারাদিন কি কাম করো?
কামলা খাটি ঠেলা পাই, যখন যা পাই তাই করি। টাকা পয়সা কি করো? খাইতে টাকা লাগে না? টাকা লাগে না খাইতে? 7-8 টাকার কমে একজনের খাওয়ানো হয়, আর না খাইলে ঠেলা ঠেলুম কেমনে? কি কি কইলা তুমি? তুমি 2 বেলা পেট ভরে খাইয়া হো এই বউরে বাচ্চা পুলাটারে না খাওয়ান দিয়া? আয় আল্লাহ, সি 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 সি, এই কথা কইতে তোমার শরম লাগলো না? চুপ করলে চাপা টাক করে আলাম একটা। কেন চুপ করুম, কেন চুপ করুম? আমাকে সাবের কত কাম, তাও তো সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আহে। আচ্ছা, সাবের কত কাম, তাও সাবের সন্ধ্যা বেলায় ঘুরে আহে। আপনার সাপ দেখে বিয়ে বইলেই পারতি, আমার মতো কামলা লোকে বিয়ে করলি কেন? দেখো দেখো, তোমার মুখে যা আসে তা কিন্তু কইবা না। হাসা কথা কও, হাসা কথা কও। রাইতে তুমি কই থাকো, টাকা পয়সা কই নষ্ট করো, তোমার মুখ দিয়ে কি এর গন্ধ বাইর হয়? কেন তুমি খারাপ পাড়ায় খারাপ মায়াগো কাছে টাকা নষ্ট করে ঘরে ফেরো? তুমি কান্দো কেন? বাজান তোমার মারছে? মা না বাজান, মারে নাই, মনের দুঃখে কান্দি, পেটের ভুকে কান্দি বাজান। যাও বাজান, সালুন আছে, ভাত আছে, খায়া লাগা, যাও শান্তিতে ভাত আছে, যাও। না মা, তুমি কান্দো না, আমি আর তোমার কাছে খাওন যাবো না রে বাজান, না, আমি বুকে কান্দি না রে বাজান, আমি মনের দুঃখে কান্দি বাজান। যা যা বাজান, খেলা রে বাজান। সঙ্গীত যদি পৃথিবীতে শান্তি আনতে পারত রে। আইরিন চলে যাওয়ার পর বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ভাবলাম গান গাইলে ভালো লাগবে। ভালো লাগবে, শান্তি আসবে না। শান্তি না চাইলে কি শান্তি আসে কখনো? আমরা কি কেউ শান্তি চাই? চাই না। পৃথিবীর সেরা জীব মানুষ হয়েও মানসিকতা সবচাইতে বেশি হৃদয়, তাই সংসারে শান্তি নেই, জীবনে শান্তি নেই, সমস্ত পৃথিবী জুড়ে চলছে অশান্তি। এই খবরের কাগজে পড়ছিলাম পৃথিবীর সেই সর্বনাশার দিনটার কথা। কোনটা বাবা? আজ থেকে 39 বছর আগে হিরোশিমা নাগাসাকিতে প্রথম আণবিক বোমা বিস্ফোরণ ঘটানো। মানুষের সেই হিংস্রতার ভয়াবহ রূপ দেখে সমস্ত পৃথিবী সেদিন স্তব্ধ হয়ে গেছিল। কিন্তু তারপর কি হলো? আমরা কিছু ভয়ঙ্কর হাতিয়ার ফেলে দিতে পারলাম কি আণবিক বোমার সব মজুদ ধ্বংস করে ফেলতে? পারিনি। কারণ আমরা কেউ মনে প্রাণে শান্তি চাই না। বরং দিনে দিনে পৃথিবীতে আণবিক বোমার এত মজুদ গড়ে উঠেছে যে তার 100 ভাগের 1 ভাগ ব্যবহার করা হলেও
চোখের পলকে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মানুষের হাতে গড়া এই সুন্দর পৃথিবীটাকে একদিন মানুষ নিজ হাতে ধ্বংস করে ফেলবে। কি ট্র্যাজেডি, কি ভয়ঙ্কর না? আমার মনটাও বড় ভালো নেই রে। আইরিনের কথা মনে পড়ছে, তোর মার কথা মনে পড়ছে। মায়ের কথা? হ্যাঁ। ও কি গাইছিলি যেন? ভৈরবী। রাত দেখে সে কি, তুমি আবার ঘুমাচ্ছ? তোমাকে না একটু আগে আমি উঠিয়ে দিয়ে গেলাম, শুনছো? আর পারি না। সকালবেলাটা একটু ঘুম ভালো করে আসে, আর তোমার চিৎকারে আর ঘুমানো যাবে না। হ্যাঁ, আমি তো চিৎকারই করি, তাহলে তুমি ঘুমো। আমার আর চেঁচামেচি করে কি লাভ? দেখেছিলাম মনে হয় অফিস টফিস নেই, আমিও যাই ঘুমাই। দুলালেমা, কি কি হয়েছে? আম্মা, হ্যাঁ বলো। আম্মা আমারে মাইরা শেষ করে দিছে। আম্মা, দুলালের বাবা আমারে মাইরা শেষ করে দিছে। আম্মা, রোজ রাতে নেশা করে বাড়িতে ফেরে, আমি এই কথা কনে আমারে কেমন করে ধরে মারছে। আম্মা, আম্মা দেন আমি কেমন কাপড় পরে থাকি, আপনি একটা কাপড় দিচ্ছেন, এটা পরে স্কুলে আনা নেওয়া করি বিনা পারে। আমারে কাপড় দেয় না, দুলালে ভাত দেয় না, আমাকে কারোরে ভাত দেয় না, খালি দূরে দূরে মারে। আম্মা, আম্মা আমি আর ওই বাড়ি যাবো না। আম্মা আমি আমার দুলালের বাড়িতে থাকবো। না না আম্মা, আমি আর যাবো না। চিন্তা করো, আমি তোমার সাহেবকে বলবো, দুজনে মিলে চিন্তা ভাবনা করে একটা কিছু ঠিক করবো। চারিদিকে কান্নাকাটি, অভাব, অভিযোগ, আমার এসব আর ভালো লাগে না। বাবা, বাবা, বাবা। কি রে, কি হয়েছে? তো উত্তেজিত মনে হচ্ছে। ওই নানা বাড়ির গোমস্তা হাফিজ মিয়া চিঠি লিখেছেন, বাড়িতে নাকি ডাকাতি হয়ে গেছে। ডাকাতি হয়ে গেছে? হ্যাঁ, ওই জমিদার বাড়ির সবাইকে হাত পা বেঁধে রেখে সব মালামাল সোনা দানা লুট করে নিয়ে গেছে। তোর মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চিঠিতে লিখেছে সবাইকে নাকি হাত পা বেঁধে রেখেছিল। এতগুলো টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গিয়ে মফস্বলে বসে থাকলো। মানা করলাম, কোনো কথার কান দিল না। এমন একই মেলো। আহা, এখন দোষ দিয়ে লাভ কি? আমাদের কারো যাওয়া দরকার। এখন গিয়ে কি হবে? থানা পুলিশ দারোগাই তো। থানা পুলিশ দারোগা করার জন্য হায়দার খান যথেষ্ট লোকবল রেখে গেছে। আবু মিয়া, আবু মিয়া। দিমাগ ভাঙবই, আমাদের অপমানের প্রতিশোধ আমরাই নেব, তোমার এই সুন্দর মুখ ঝলসিয়ে দেব, সাবধান। কারা তোমার সাহস মা? কারা তোমার সাহস? কোনো ভয় নেই, আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো মা, আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো, কোনো ভয় নেই। ঠিক কাঁধে না লক্ষ্মী মামা। বাবা, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আমরা তো গেলাম না, এটা কি ঠিক হলো? কে যাবে? তুই যাবি? আমি গেলে কি হবে? আমরা তো যাওয়ার পথ রুদ্ধ। এতগুলো চিঠি দিলাম, একটা চিঠির জবাব পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করলাম। বাবা, আমার মনে হয় তুমি গেলে মায়ের রাগ ঠিকই ভাঙত। না রে, তোর মা বড় শক্ত কাঠি। হায়দার খানের মেয়ে ভাঙবে, তোর মচকাবে। সাহেব, হ্যাঁ, একটা চিঠি আছে। চিঠি? চিঠিতে তো আপনার এই ঠিকানা লেখা, নাম আপনার। আমার চিঠি বাসা ঠিকানা? জি। মনে হচ্ছে তোর মায়ের চিঠি। মায়ের চিঠি? দেখো না, কি লিখেছে। হ্যাঁ, এতদিনে মানিনীর মান ভেঙেছে। উত্তর পেয়েছে তার এতদিন, না? দেখো। হ্যাঁ, তোর মায়েরই তো চিঠি। কি লিখেছে বাবা? মা কি লিখেছে বলো না।
কি লিখেছে বাবা? বাবা কি লিখেছে মা, বলো না। কি লিখেছে বাবা? জজ, তোর মা উত্তর দিয়েছে ঠিকই, তবে এটাই বোধহয় তার শেষ উত্তর। আমার জীবন থেকে তোর মা চির বিদায় নিতে চায়। সেপারেশন চেয়ে আমার নামে উকিল নোটিশ পাঠিয়েছে। অহংকার, আভিজাত্যের অহংকার, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। কি করেছি আমি? কি করেছি আমি? কি করেছি আমি? দিনের পর দিন তুমি মাকে অবহেলা করনি। মাকে তুমি মানুষ বলে কখনো গণ্য করেছো? তারও একটা মন আছে, তার দিকে ফিরে তাকাবার তোমার কখনো সময় হয়নি। তুমি খালি টাকা 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 চিনেছ। মা চলে গেলে এই টাকার মূল্য কি জীবনে আমাদের? সমস্ত লাঞ্ছনা, অপমান, অবহেলা মা দিনের পর দিন মুখ বুজে সহ্য করেছেন, কোনো দিন প্রতিবাদ করেননি। আজ মা শেষ প্রতিবাদের চিঠি পাঠিয়েছে। উকিলের নোটিশ দিয়েছে আমাকে, আইনের আশ্রয় নিতে চায়। জজ, আমাদের লিগ্যাল অ্যাডভাইসার হাকিম সাহেবকে টেলিফোন কর, এখনই যেন এখানে চলে আসে। আমিও আইনের আশ্রয় নিতে জানি। ঠিক আছে, তোর দরকার নেই, আমি নিজেই যাবো ব্যারিস্টার হাকিমের কাছে। বাবা শোনো বাবা, এই অবস্থায় তুমি কোথায় যাবে? আমি হাকিম সাহেবকে নিজে টেলিফোন করে দিচ্ছি, উনি নিজেই আসবেন। ভেবেছিলাম আমার উপর যত রাগী হোক, তোর মা ছেলে মেয়ে দুটোর মুখ চেয়ে সংসারে আবার ফিরে আসবে, কিন্তু তার পরিবর্তে সে আইনের আশ্রয় নিতে চাইল। জজ, আইনের আশ্রয় আমিও নিতে জানি। আইনের আশ্রয় নিয়ে যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় আমিও পারি। বাবা, মনের বাঁধন যেখানে কাটে সেখানে কোনো আইনের বাঁধনই তাকে বাঁধতে পারে না বাবা।